আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর নদীর বিদ্রোহ গল্পটি। এই নদীর বিদ্রোহ গল্পের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত মানিক নামেই তার সমস্ত সাহিত্যকর্ম করে গেছেন। মানিক হচ্ছে তার ডাক নাম। ইনি জন্মগ্রহণ করেছিলেন সাঁওতাল পরগনা জেলার দুমকায়। এটি ঝাড়খণ্ডে অবস্থিত। আর তাদের আদি নিবাস ছিল হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর গ্রামে। বাবা হচ্ছেন হরিহর বন্দ্যোপাধ্যায় আর মাতা হলেন নীরদা সুন্দরী দেবী। তিনি মানিক নামেই তার সমস্ত সাহিত্যকর্ম করে গেছেন। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত উপন্যাসের মধ্যে যদি আমি বলতে চাই, তাহলে বলতে পারি, নাম শুনলেই তোমাদের মনে পড়ে যাবে, পদ্মা নদীর মাঝি। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে পদ্মা নদীর মাঝি কিন্তু খুবই জনপ্রিয় একটি উপন্যাস। এছাড়াও রয়েছে পুতুল নাচের ইতিকথা, শহরবাসের ইতিকথা, ইতিকথার পরের কথা, সোনার চেয়ে দামি, দর্পণ, চতুষ্কোণ, এগুলি হচ্ছে তার সবই বিখ্যাত উপন্যাসের মধ্যে। আর তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী। কিন্তু 21 বছর বয়সে তিনি প্রথম লিখেছিলেন দিবারাত্রির কাব্য উপন্যাসটি। তবে এটি প্রথম প্রকাশিত হয়নি, প্রথম প্রকাশিত হয়েছিল জননী উপন্যাসটি। তাছাড়াও তার কয়েকটি বিখ্যাত ছোট গল্পের নাম যদি বলতে হয়, তাহলে বলতে পারি কি কি আছে। দেখো, প্রাগৈতিহাসিক, আজকাল পরশুর গল্প, লাজুকলতা, তারপর হচ্ছে তোমার সরীসৃপ, এগুলি হচ্ছে তার খুবই বিখ্যাত ছোট গল্প। আর প্রবন্ধ সাহিত্যের মধ্যে বলতে পারো লেখকের কথা, তার একটি বিখ্যাত প্রবন্ধ সাহিত্য। আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে, আলোচ্য যে গল্পটি রয়েছে, মানে হচ্ছে নদীর বিদ্রোহ, এটি আমাদের সরীসৃপ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটুকু জানা একটু জেনে নিলাম। তো মানে এই যে আমরা নদীর বিদ্রোহ গল্পটি পড়বো, এই গল্পটি খুবই সোজা সাপটা গল্প নয়, ঠিক বলতে পারবো না যে সোজা সাপটা গল্প। সোজা সাপটা গল্প এটি নয়, এর মধ্যে কিন্তু একটু ইঙ্গিত রয়েছে। দেখো, গল্পটির মধ্যে কি রয়েছে আমরা পড়লে সবাই, যারা আমরা রয়েছি ক্লাস 10-এ, আমরা তো সবাই পড়েছি গল্পটা, যারা না পড়েছি পড়ে নেব, তখন কিন্তু দেখতে পাবো গল্পের নায়ক হচ্ছে কি এখানে নদের চাঁদ। ইনি হচ্ছেন একজন স্টেশন মাস্টার। তার জন্ম হয়েছে যেখানে নদীর কাছাকাছি তার জন্ম, মানে তার বেড়ে ওঠা, যেখানে তার শৈশব কেটেছে, সেটি নদীবহুল এলাকাতেই তার জন্ম। তার জন্য ছোটবেলা থেকেই লেখকের কিন্তু, মানে লেখক নয়, গল্পের নায়কের এখানে দেখা যাচ্ছে কি নদীর সঙ্গে একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তারপরে তিনি যখন কর্মজীবনে স্টেশন মাস্টারের চাকরি নিয়ে আসেন শহরে, সেখানেও কিন্তু তার কাছাকাছি, যেখানে তার হচ্ছে স্টেশন, যেখানে তিনি চাকরি করছেন, তার থেকে কিছুটা দূরেই রয়েছে আমাদের হচ্ছে নদী। তো সেখানে তিনি কি করেন, মাঝে মধ্যে কি হয়, তার প্রাণ হাঁপিয়ে ওঠে নদীকে দেখার জন্য। সারাদিন সে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও নদীকে না দেখতে পারলে তার যেন প্রাণটা হাঁপিয়ে ওঠে। সে তাই কি করছে, 5 দিন ধরে অঝরে বৃষ্টি হওয়ার পরে যখনই বৃষ্টি থেমেছে, সেদিন সে কি করলো, যেদিনের গল্প এখানে বলা হয়েছে, সেদিন সে কি করলো, বিকেলের দিকে যখনই বৃষ্টি থামলো, সে নদীর কাছে গিয়ে বসলো। দেখো, গল্পটির মধ্যে কিন্তু কিসের ইঙ্গিত রয়েছে, নদীকে সে এতটাই ভালোবাসতো, সে নদীর যে এতদিন সে নদীকে দেখেছে খুবই সুন্দর, বর্ষার জলে নদী কি করেছে, প্রাণবন্ত হয়ে উঠেছে। কিন্তু এই 5 দিন ধরে যে ভারী বর্ষণ হয়েছে, তাতে কি হয়েছে, নদী একদম ফুলে ফেপে একদম রাক্ষসীর রূপ ধারণ করেছে, যেন সে সবকিছু ভেঙে তোলপাড় করে দেবে। মানুষের যে বাঁধ সৃষ্টি করেছে, মানুষ যে তার উপরে যে প্রতিবন্ধকতা লাগিয়েছে বাঁধ সৃষ্টি করে, নদী যেন সেই বাঁধ আর মানবে না, সে যেন সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে দুকুল ছাপিয়ে সে তার মুক্তির স্বাদ পেতে চাইছে। নদীকে দেখে তার এমনই মনে হয়েছে। সে যখন নদীর কাছে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা, বৃষ্টি চলে আসে তার মধ্যেই, সে কিন্তু একদম তন্ময় হয়ে নদীকে দেখছিল। এর মধ্যে কি ঘটনা ঘটেছে, সে যখন অনেকদিন ধরে সে যখন তার বাড়িতে যায় না, তার স্ত্রীকে সে একটি তার বিরহ বেদনা নিয়ে একটি চিঠি লেখে, প্রায় 5 পাতার দীর্ঘ একটি চিঠি লিখেছিল। নদীর সেই মানে নদীর জল কি করেছে, ব্রিজের থামে এসে ধাক্কা খেয়ে আবর্ত সৃষ্টি করছিল। এসব দেখতে দেখতে সে ঠিক একটা বাচ্চাদের মতন হয়ে, যেরকম আমরা নদীর জলে বা বৃষ্টির জলে কি করি, নৌকা বা কিছু ফেলে দিই, সেটা কি করে, ঘুরতে ঘুরতে একদম বহিয়ে নিয়ে চলে যায় নদীর জল। তো সেরকমই নদের চাঁদ কি করলো, সে যে তার বউকে, স্ত্রীকে যে চিঠিটি লিখেছিল, সেই চিঠিটির থেকে একটা একটা করে পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে নদীর জলে ছুঁড়ে ফেলতে লাগলো। আর নদীর জলে কি করলো, সেটাকে একদম কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল। তো এই যে ঘটনাটা, সে কিন্তু তন্ময় হয়ে করছিল, এরকম নদীর সাথে খেলছিল। হঠাৎই তার মনে হলো যে নদী যেন আজকে খুবই ভয়ঙ্করী হয়ে উঠেছে, আর নদী এই বাঁধ যেন মানবে না। এই যে লোহা, ইট, সিমেন্টের যে বাঁধ তৈরি করা হয়েছে, যে ব্রিজ তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যেন নদী এক্ষুনি এটাকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে নিজের ছন্দে বেরিয়ে চলে যাবে। তো এইরকম যখন তার হঠাৎ
জ্ঞান ফিরে আসলো, তখন সে কি করলো, না এভাবে তো বসে থাকা উচিত হয়নি এতক্ষণ, সে যেন একটু ভয় পেল। ভয় পেয়ে সে আবার কি করলো, লাস্টে হচ্ছে নিজের গন্তব্যের দিকে যাত্রা করলো, যে সে তার যেখানে তার চাকরি স্থল মানে কর্মক্ষেত্র, সেখানে ফিরে যাওয়ার জন্য সে উঠলো। এবার এই কথাই সে ভাবতে ভাবতে যাচ্ছিল যে যতই নদী তার গতিকে যদি আজকে ভেঙেও দেয়, উন্মত্ত হয়ে যদি আজকে নদী সমস্ত বাঁধ ভেঙে চুরে দিয়ে বেরিয়েও যায়, তবুও মানুষ কি করবে, আবার এই নদীর উপরে বাঁধ সৃষ্টি করবে, আবার এই নদীকে বন্দি করবে। নদী যতই চেষ্টা করুক না কেন, মানুষ তাকে কিন্তু আবারও বাঁধ সৃষ্টি করে বন্দি করবে। তো এই কথা ভাবতে ভাবতেই সে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি হলো, 7 নম্বর ডাউন ট্রেন এসে কি করলো, নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল। দেখো, এই গল্পটা থেকে আমি পড়ে একটু আমার খুব একটা যে এই গল্পটা খুব ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না, আমার খুব একটা প্রিয় গল্প এটি নয়। মানুষ এতটাই তন্ময় হয়ে যাবে যে তার নিজের বোধ বুদ্ধি থাকবে না, সে নদীকে ভালোবাসে, নদীর রূপ তার ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কোনো এমন জিনিস নেই যেখানে দেখতে গিয়ে আমরা কি করবো, একদম নিজেদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে সেখানে এতটাই তন্ময় হয়ে যাব যে আমার কোনো বিপদ পেছন থেকে আসছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। আমরা বাস্তব জীবনেও দেখেছি, কিন্তু অনেক সময় দেখো আমরা বিভিন্ন জায়গায়, আমরা ফেসবুকে বিভিন্ন খবরে কিন্তু সংবাদ পড়ি এরকম যে ঘুরতে গিয়ে মানুষ কিন্তু বিপদের মুখে পড়ে যায়, ঝর্ণা দেখতে গেছে, পাহাড়ে দেখতে গেছে, এত কাছে মানুষ চলে যায় সেই দৃশ্যটাকে দেখার জন্য যে সেখানে গিয়ে নিজেরাই নিজেদের একটা বিপদ ঘটিয়ে ফেলে। তো এরকম মানুষ কিন্তু বাস্তবেও রয়েছে, এটা তো গল্পে নদের চাঁদের কথা বলছি, এরকম নদের চাঁদ বাস্তবে অনেকেই রয়েছে, অনেক নদের চাঁদ আমরা খুঁজলে পেয়ে যাব, যারা একদম মানে সমুদ্রের এমন জায়গায় চলে যায় দেখতে দেখতে যে সেখান থেকে আর ফিরে আসা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে, পাহাড়ের এমন জায়গা থেকে ঝর্ণার ছবি তুলবে যে একটু হলে সে 1 সেকেন্ডের জন্য পা পিছলে গেলে গভীর খাদে গিয়ে পড়বে, তবুও তারা সেখানে যাবেই। মানে সৌন্দর্য সবসময় ভয়ঙ্কর হয়, যে যত সুন্দর জিনিস তত বেশি ভয়ঙ্কর। তো মানুষ ভয়ঙ্করের সৌন্দর্যের টানে চলে যায়, আবার সেখানে গিয়ে বিপদেও পড়ে যায়। তো নদের চাঁদের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়েছে, যে নদীকে সে এতটাই ভালোবাসে, যে নদীর রূপে সে এতটাই আত্মহারা মগ্ন হয়ে রয়েছে, তার পিছন থেকে যে একটা ট্রেন আসছে সেটা কিন্তু সে বুঝতে পারেনি, তাই সেই ট্রেন এসে তাকে পিষে দিয়ে চলে যায়। তো এই গল্পের মধ্যে ইঙ্গিত দেখো রয়েছে কি, যে নদী যদি বিদ্রোহ করে, নদীর বিদ্রোহকে কিন্তু মানুষ সেটাকে কিন্তু মেনে নেবে না, যন্ত্র সভ্যতা কিন্তু সেটাকে মেনে নেবে না। মানুষ নিজের প্রগতিকে বজায় রাখার জন্য প্রাকৃতিক শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করবেই, আর যদি নিয়ন্ত্রণ না করে তাহলে আমাদের উন্নতি বা কি করে হবে। নদীকে যদি অবাধে চলতে দেওয়া হয়, যেখানে খুশি সেখানে বয়ে যেতে দেওয়া হয়, তাহলে তো আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলো তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাই না? আমাদেরকে তো নদীকে একটা সঠিক জায়গা দিয়ে বয়ে নিয়ে যেতে হবে, যার জন্য আমরা কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভালো ভালো শিল্প কারখানা, তারপর আমাদের বসতি গড়ে তুলতে পারবো। নদীকে তো তার ইচ্ছা মতো ছেড়ে দিলে চলবে না। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে, সমস্ত প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়েই তো মানুষ এতটা উন্নত হতে পেরেছে। বায়ু শক্তিকে কাজে লাগিয়েছে, জল শক্তিকে কাজে লাগিয়েছে, সৌর শক্তিকে কাজে লাগিয়েছে। তবে হ্যাঁ, কাজে লাগাতে গিয়ে কিছু ক্ষতিও করে ফেলেছে। প্রাকৃতিক শক্তিগুলোকে কাজেও লাগাতে হবে, আবার যাতে তার জন্য আমাদের কোনো ক্ষতি না হয় প্রাকৃতিক শক্তিগুলো, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তো আধুনিক বিজ্ঞান অনেক চিন্তা ভাবনা করছে এইসব জিনিসকে নিয়ে, আরো হয়তো ভবিষ্যতে করবে। তো যাই হোক, গল্পের মধ্যে এটাই রয়েছে, মানুষ কিন্তু যন্ত্র সভ্যতার, প্রাকৃতিক শক্তি কিন্তু যন্ত্র সভ্যতার কাছে কখনোই মানে জিতে যেতে পারে না। মানুষের বুদ্ধি আছে, মানুষ তার বুদ্ধিকে দিয়ে, বিবেচনাকে দিয়ে প্রাকৃতিক শক্তিগুলোকে কাজে লাগিয়েই নিজেদের উন্নতির চাকাকে বজায় রাখবে, মানে চালিত রাখবে, তাই তো? তো গল্পের মধ্যে কিন্তু এই ইঙ্গিত আমরা পাই। তো চলো কয়েকটা ছোট কোশ্চেন করে নি। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্প কি? প্রাগৈতিহাসিক, পাশফেল, শিল্পী না অতসী মামি? এটি হবে অতসী মামি। নদের চাঁদের বয়স কত? 25 বছর, 50 বছর, 30 বছর না 45 বছর? নদের চাঁদের বয়স হচ্ছে 30 বছর। গল্পের প্যাসেঞ্জার ট্রেনটি ছিল কি? 6টা 45-এ, 4টে 45-এ, 3টে 45-এ, 5টা 45-এ? এটি হবে 4টে 45-এ। স্টেশন থেকে নদীর দূরত্ব কত ছিল? আধ মাইল, 1 মাইল, 3 মাইল না 2 মাইল? এটি হবে
1 মাইল। বৃষ্টি কতদিন ধরে হয়েছিল? 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন। এটি হবে 5 দিন ধরে বৃষ্টি হয়েছিল, 5 দিন। ঠিক আছে, নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কতদিন ধরে চিনতো? 3 বছর ধরে, 6 বছর ধরে, 2 বছর ধরে, না 5 বছর ধরে? এটিও হবে 5 বছর ধরে নদের চাঁদ কিন্তু চিনতো, নদীটিকে চিনতো 5 বছর ধরে। নদের চাঁদ পেশায় একজন কি ছিলেন? স্টেশন মাস্টার, স্কুল মাস্টার, পোস্ট মাস্টার, উকিল। এটি হবে স্টেশন মাস্টার। ঠিক আছে, তো দেখে নাও।